হ্যাঁ, আমরা অলরেডি লাইভে আছি। না? জি স্যার, লাইভ চলতেছে। 34 সেকেন্ড 35 সেকেন্ড অলরেডি রানিং। আচ্ছা, ওকে। ঠিক আছে, তাইলে আমরা কথা শুরু করে দিই, আলোচনা শুরু করি। গুড মর্নিং ডিএক্সন। অ্যাকচুয়ালি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনারা যেখান থেকে দেখছেন এবং যারা আজকে লাইভটা দেখছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু শেয়ার করে দেন আমাদের লাইভটা, এবং ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানতে চাচ্ছিলাম। ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানতে চাচ্ছি। আজকে আমাদের হেডলাইন আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, এবং কে কোথায় থেকে দেখছেন, কে কোথায় থেকে এবং কোন দেশ থেকে দেখছেন, এবং আজকে আমাদের যিনি গেস্ট আছেন আমরা তার সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো। কারণ আজকে হেডলাইনটা আপনি দেখতে পাচ্ছেন অলরেডি, একজন প্রবাসীর ঘুরে দাঁড়ানোর গল্প। তো আমরা ওই জিনিসটা আপনাদেরকে করবো। তো আমাদের সাথে আছেন আজকে স্পেশাল গেস্ট হিসেবে রুহুল আমিন হাসান। সে একজন সৌদি আরব প্রবাসী। সে এখন বাংলাদেশে অলরেডি আসছে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই, কয়েকটা বেশি লাইভটা শেয়ার করে দেন, যাতে করে আমাদের সমস্ত ডিএক্সএন ফ্যামিলি, যারা বিজনেস পার্টনারগণ এবং যারা প্রবাসে আছেন, তারাও যাতে করে ওর কাছ থেকে একটা মেসেজ পেতে পারে। আজকে মূলত আলোচনাটা এই জন্য। তো যাই হোক, আমরা প্রসঙ্গক্রমে আলোচনা শুরু করতে পারি। রুহুল আমিন হাসান, আপনি প্রথমত হচ্ছে যে আপনি আপনার একটু পরিচয়টা দিয়ে শুরু করেন, যে আপনি আসলে এই আপনার টোটাল ব্যাকগ্রাউন্ড মানুষ জানুক আমাদের আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জি, রুহুল আমিন হাসান। জি স্যার, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সন। ধন্যবাদ স্যার, আমাকে আপনার সাথে আজকে লাইভে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী চাটখিল, আর আমার বাবা সরকারি চাকরি করে। সেই সুবাদে আমি বাবার সাথে বিভিন্ন শহরে ঘোরা, বিভিন্ন জেলায়। তো লাস্ট প্রায় 20-25 বছর চিটাগাং এ স্টে করতেছি। আর আমার পড়াশোনা ফেনী থেকে, আমি 2004-এর ব্যাচে। তো পড়াশোনা এসএসসি পরীক্ষার পরপরই আমার একটা সরকারি চাকরি হয়। চাকরিটাও 5 বছর 5.5 বছর করি। তারপর কোন এক কারণবশত হয়তো চাকরিটা আমার চলে যায়। তো তারপর আসার পরে আমি একটা কোম্পানিতে জব করি চিটংয়ে 3 বছর 3.5 বছরের মতো। তারপর আমি 17 সালে এপ্রিলের দিকে আমি সৌদি আরব যাই। সৌদি আরবে আমার এই তো 24 সালের জুনে আমি বাংলাদেশে চলে আসি। তো এই হলো আমার ছোটখাটো একটা পরিচয়। এখন বর্তমানে বাংলাদেশে আছি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আসলে আপনার বাড়ি যে নোয়াখালী, এটা আমার জানা ছিল না। অ্যাকচুয়ালি আজকে পরিষ্কার হয়ে গেলাম যে আপনার আমি আমার জেলা শহর হচ্ছে ফেনী, তো আপনি নোয়াখালী, তার মানে খুব কাছাকাছি। তো যাই হোক, আমি রুহুল আমিন হাসানকে প্রশ্ন, যে আপনি প্রবাসে আপনি এক সময় গভর্নমেন্ট জব করতেন, সেখান থেকে হয়তো যে কোনো কারণবশত আপনাকে চেঞ্জ করতে হয়েছে। তো এই যে এরপরে কত সালে আপনি আসলে মূলত ইয়েতে আসলেন, মানে সৌদি আরবে আসলেন? আমি 2017 সালে সৌদি আরবে যাই। 17 সালের এপ্রিলের 14 তারিখে আমি সৌদি আরবে যাই। ওখান থেকে আমি 8 মাস বেকার ছিলাম। সৌদি আরবে যাওয়ার পরে 8 মাস আমাকে যে নিয়ে গেছিল সেও একজন ফেনীর একটা কোম্পানির কথা বলে আমাকে ভিসাটা দিয়ে নিছিল। তো আমি যখন সৌদি আরবে যাই, আমি যাওয়ার পরে সে আমাকে দেখাচ্ছে যে ওই কোম্পানিটা নাকি বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তারপর থেকে আমি মানে খুব হতাশাগ্রস্ত ছিলাম। আমার আত্মীয় স্বজন বা কেউই ছিল না সৌদি আরবে। তবে যে নিচে সে আমাকে 8 মাস থাকতে দিছে, খাওয়াইছে, এই জন্য ওর প্রতি কৃতজ্ঞতা। তারপর আমি ওইখানে অনেক রকম ডেইলি কাজ করতাম। তার ভিতরেও ওইখানেও অনেক ঠান্ডা
আছে বা ধান্দাবাজেরাও আছে, তাদের সাথে তাল মিলে আমার ডেইলি 50 টাকা যদি কাজ করতাম, তো ওইখান থেকেও 10 টাকা রাইখা দিত। এমন একটা পরিস্থিতিতেও আমি ওইখানে 8 মাস বেকার ছিলাম। তারপরে আমার বাংলাদেশে একটা ড্রাইভিং লাইসেন্স ছিল, সেটা দিয়ে আমি জিত করে লাস্ট না পারা অবস্থায় এখন কি করব, এদিক থেকে ফ্যামিলি অবশ্য ওই বারবার বলছিল চলে আসার জন্য। তো আমি তারপরও দেখি দেখি বলতে বলতে 8 মাস আমার অতিবাহিত হয়েছে। তারপর স্যার আমি আমার লাইসেন্স, বাংলাদেশের লাইসেন্সটা দিয়ে 4 ঘন্টার ভিতরে আমি লাইসেন্সটা বের করি সৌদি আরবে। যাক আলহামদুলিল্লাহ। তারপরে আমি এই কফি শপে এখন যেখানে চাকরি করতাম বা করি, মানে এখন ছুটিতে আছি অবশ্য, যাই হোক, তো ওই কোম্পানিতে আমার চাকরিটা হয় ফুড ডেলিভারি হিসাবে। আমার লাইসেন্স ছিল, আকামার মেয়াদ ছিল, তো আমাকে সে চাকরিটা আমার হয় ওইখানে। আমি নতুন অবস্থায় ওইখানে ফুড ডেলিভারি করতাম। তখন আমার একটা চাকরির খুব প্রয়োজন, আর আমার বেসিক স্যালারি আমার ধরছিল 1000 রিয়াল। তো 1000 রিয়াল বেসিক স্যালারি ধরার পরে আমি তারপরেও বলছি যে আমার এখন একটা দরকার চাকরি। তারপর শুরু করলাম। শুরু করার পরে আস্তে আস্তে খাওয়ার জন্য 250 রিয়াল দিত থাকা কোম্পানি। তো এই আমার 1250 রিয়াল। তারপর চিন্তা করতেছি যে আমি কি করব, এই টাকায় তো আমার পোষাচ্ছে না। তখন ওভারটাইম বাড়তি ওভারটাইম করা শুরু করলাম। তো ওভারটাইম করতে করতে দেখা গেছে যে 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত মানে 10 ঘন্টা জেনারেল ডিউটি, 5 ঘন্টা ওভারটাইম করতাম। শুক্রবারেও ছুটি করতাম না, কারণ আচ্ছা, তখন চিন্তা এটা কি করতাম যে আমি একটু রুল আমিন হাসান, মানে এই সিনারিটা কি হর হামেশাই সব বেশিরভাগ প্রবাসীদের ক্ষেত্রে কি সেম কাহিনী সৌদি আরবে? স্যার এটা এখন এখন বেশি কারণ এখন সৌদি আরবে ঢুকতে 3 লাখ 3.5 লাখ টাকা লাগতেছে, অ্যাভেলেবেল ঢুকতেছে, যাওয়ার পরে চাকরি নাই। আমি আসার আগেও না হলে 100 মানুষ আমাকে ফোন করছে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো এটা এখন বেশি স্যার, এখন অনেক বেশি, কারণ এখানে অনেক সমস্যা আছে, অনেক কিছুই আছে। তো সেটা লাইফে না বলাই ভালো। তো এখানে এখন আমাদের কিছু মানুষ ভিসার বিজনেস করে, এক কথায় কিছু অন্যান্য কান্ট্রিদের সাথে হয়ে এরা ভিসাটা উঠায়। ওখানে যাওয়ার পরে তার 3 মাসের আকামা দেয়। অনেকেই এই লাইফটা দেখতেছে, এটা তারা এখানে শুনতেছে, সমস্যা নাই, এটা বলতে পারি। 3 মাসের আকামা দিয়ে ছেড়ে দেয় স্যার। ছেড়ে দেওয়ার পরে বলে যে এই 3 মাসের ভিতরে অন্য একটা কফিল দেখে অন্য জায়গায় তানাজুল হয়ে যাওয়ার জন্য। তো তখন এই লোকটা কি করবে? আবার অন্য জায়গায় তানাজুল হইতে আবার সরকারি ভাবে কিছু দ্বিতীয় তানাজুলের জন্য 4000 রিয়াল লাগে, তৃতীয়ের জন্য 6000 রিয়াল লাগে। অনেক আহ, ঝামেলা এখানে। যারা ওইখানে আছে তারাই বলতে পারবে, বুঝতে পারবে। তো স্যার যখন আমি এখানে চাকরিটা শুরু করি, এটা অ্যাভেলেবেল বেকার এখনো আছে। আমার তো কিছু ফ্রেন্ড আমাদের বেসেরই গেছে 3 মাস এরকম বেকার থেকে অলরেডি রিটার্নও চলে আসছে। কিছু করতে পারি নাই তাদের জন্য, কারণ তার চাকরি সৌদিকরণ করার পর থেকে চাকরির বাজারটা অনেক কম হয়ে গেছে। যেমন আমি যেই কোম্পানিতে আগে ফুড ডেলিভারি করতাম, ফুড ডেলিভারি সিস্টেমটাও অফ। ওইটা এখন একটা কোম্পানির আন্ডারে নিয়ে গেছে, ওইটা এখন সৌদি আন্ডার করে, ইয়েমেনিরা করে, সুরিরা করে, নাসরিরা করে। তা আমাদের এশিয়ার ভিতরে কিছু ইয়াদের জন্য এটা সমস্যা হয়ে গেছে। তখন আমরা ওই এখানে চাকরিটা করার পরে একটা বিষয়, এই যে এখানে বেশিরভাগ শুনি যে আকামার রিলেটেড, মানে আকামার ব্যাপারে একটা খুব মানে দেখাচ্ছে বেশিরভাগই কিছু কায়কত কাজ নাই। দ্বিতীয় হচ্ছে আকামার ব্যাপারে দেখাচ্ছে, বা আকামের জায়গাটাতে দেখাচ্ছে অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু চলে যাচ্ছে ওখানে। এখানেও কিন্তু অনেকের কিন্তু কষ্ট হচ্ছে ওখানে সার্ভাইভ করতে। এটা কি, বা এটা আমি যতটুকু শুনেছি, এটা কি বা একটু বলে। এইটা স্যার আকামা, এই জন্য তো অনেক প্রবাসীর আকামা নেই। এরা ওই এক কথায় বলে আল্লাহ ভিসা, ধরবে পাঠাই দিবে চলে যাবো, আকামা করতে পারবো না। কারণ একটা আমার যেমন আকামা করতে লাগে 12,000 রিয়াল। মানে বাংলা কত এখানে টাকা? ক্যাটাগরি ভাগ করা আছে, বাংলায় বাংলা প্রায় 30 টাকা করে হিসাব করলে স্যার প্রায় এই বা 3 × 12 = 6.5 লাখ টাকার মতো দেখতে হবে আর কি স্যার। তারপরেও 12,000 রিয়াল মানে 30 টাকা করে যা আসে, বর্তমানে তো 32 টাকা 1 রিয়াল সমান। আচ্ছা, ওকে, আমি দেখতেছি। হ্যাঁ, ওকে, তো 32 টাকা হলে প্রায় 4 লাখের মতো, প্রায় 4 লাখের কাছাকাছি।
4 লাখের জি কাছাকাছি। তো এটা এই এটা টাকাটা বাৎসরিক, মানে এটা হচ্ছে যে জাস্ট ওখানে থাকার জন্য বৈধতা হিসাবে, মানে আকামাটা হচ্ছে ওখানে থাকার জি বৈধতা, জি এই তো। জি তার মানে জি একটা স্যার। প্রবাসীকে প্রতি বছর 4 লাখ টাকা গুনতে হচ্ছে, মানে শুধু এই পারমিট আকামা ইস্যু করার বাবদ। জন্য, আকামা বাবদ, যেটাকে রাইট। আমি এক পারমিট, মাস। হ্যাঁ জি এটা 1 বছর, মানে 1 বছরের জন্য, 1 বছরের জন্য। 1 বছরের এক জন্য। এখন আবার বছরের জন্য। সিস্টেম বের করছে, মানে 3 মাসে করা যায়, 6 মাসের করা যায়, 1 বছরের করা যায়। আবার অনেক রকম আলাদা আলাদা কফিলের সিস্টেম আছে। আবার কারো আকামা 300 টাকাও হয়, আবার 4000 টাকাও হয়। ক্যাটাগরি ভাগ করা আছে স্যার, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, আর যাই হোক। যারা ফ্রি ভিসায় যায়, খুব চ্যালেঞ্জিং অবস্থায় বাংলাদেশি প্রবাসী যারা আছে, বিশেষ করে সৌদি আরবে, আমি হয়তো অন্য দেশের ব্যাপারটা জানি না এই মুহূর্তে, বাট সৌদি আরবে আপনি যেহেতু থেকে আসছেন, আপনি বলতেছেন যে যে বিষয়টা, এটা আশা করি আমাদের অনেক দর্শকেরা যারা শুনতেছেন তারা অবশ্যই, এবং এর বাইরে যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি এর বাইরে কিছু জানা থাকে, আপনারা কমেন্টে লিখতে পারেন। তো সো এই যে প্রবাসীদের ক্ষেত্রে, এই যে আপনি কত সালে গিয়েছিলেন সৌদি আরবে? 17 সালের জুনের 14 তারিখ, 2017 দুই সালের হাজার জুন। সতেরো তার মানে এখন প্রায় 7 বছরের কাছাকাছি, 7 বছর হয়ে গেছে অলরেডি। তো 7 বছর আপনি 7 বছর হয়ে গেছে। ডিএক্সএন এর দাওয়াতটা কিভাবে পেলেন, বা কোত্থেকে ডিএক্সএন এর আপনার জানাশোনা? ডিএক্সএন এ আসলে দাওয়াত পাইছিলাম স্যার 2017 সালে অক্টোবরের লাস্টের দিকে। একজন ড্রাইভারের মাধ্যমে, উনি ওখানে ট্যাক্সি চালাইতো দাম্মামে। তো উনি একটা কার্ড দিয়ে আমাকে বলছিল যে এইখানে এই অফিসটা খোবারে আছে, ওখানে আপনি যান, আর এইখানে জয়েন করলে টাকা। তখন আমার মাথার ভিতরে ঢুকছে এখানে জয়েন করলে টাকা নিশ্চয়ই। আমাদের বাংলাদেশে একটা কোম্পানির নাম মনে পড়ে যায়, আমি নামটা নাই বলি। তো হ্যাঁ। আমি তখন আমি ওনার কথা আর গুরুত্ব দেইনি। তারপরেও আমি ওই 8 মাস বেকার থাকা অবস্থায় খোবারে যাই একজনের সাথে ঘোরার জন্য। তখন ওনার মাধ্যমে আবার যাই ডিএক্সএন এর অফিসে। তখন ওইখানে দেখতেছি যে আমাদের হারুন স্যার মার্কেটিং প্ল্যানটা শিখাচ্ছে 3rd জেনারেশন 4th জেনারেশন পর্যন্ত। তো ওইখানে আমি মাঝখানে ঢোকার কারণে আমি কিছু বুঝি নাই, না বুঝার কারণে ওখানে এক কাপ কফি খেয়ে আমি চলে আসি রিটার্ন। করোনার লাস্টে সালাম স্যার আমাদের আমার আপলাইন লিডার আব্দুল সালাম হাই স্কুল টিচার এসএসডি বর্তমানে, ওনার মাধ্যমে আমি এই ডিএক্সএন এর ইনফরমেশনটা পাই, তাও আবার সঠিকভাবে ইনফরমেশন। তো এখানে আসলে একটা সঠিক মানে ইনফরমেশনের ব্যাপার আছে। কিভাবে সেটা, মানে সেটা কিভাবে সেটা? জি স্যার, সেটাই বলতেছি। সালাম স্যার আমাকে বলতেছিল যে আপনি কি সালাম স্যারের সাথে কি আগে পরিচিত ছিলেন, মানে আগে থেকে সালাম স্যারকে না না জানতেন এরকম? না স্যার, সালাম স্যারের সাথে জানতাম না। সালাম স্যার আমার একটা গ্রুপ থেকে, আমি সালাম স্যার আমাকে নক করে একটা গ্রুপের মাধ্যমে, ফেসবুকে একটা গ্রুপের মাধ্যমে আমাকে সালাম স্যার মেসেজ করে। তারপরে আমি সালাম স্যারের সাথে কথাবার্তা হয়, পরিচিত হয়। আর আমি ফেনীর মানুষদেরকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি, কারণ আমি এসএসসি পরীক্ষা দিয়েছি ফেনী থেকে। ওইখানে আমার মানে 5 বছর ছিলাম, আমার জায়গাটা ভালো লাগতো। তো আরো আরো সবচেয়ে প্লাস পয়েন্ট হইলো একজন টিচার, হাই স্কুল টিচার অ্যাকাউন্টিং এর, ওনার কথা বা স্কুল একজন টিচার, সে আমাকে কখনোই ভুল রাস্তা দেখাবে না। এই জিনিসটা যখন আমাকে সালাম স্যার বলে সবকিছু, তখন আমি আহ, সালাম স্যারের কথায় বুঝার পরে আমি এই বিজনেসটা স্টার্ট করি স্যার। তো প্রথমে আমার স্টার্ট করার কারণ হলো এই যে এই ব্ল্যাক কফিটা। আমি যে কফি শপে কাজ করতাম, ওইখানে আমার কফিলের কফি শপ ছিল, রেস্টুরেন্ট ছিল, 7টা দোকান ছিল। তারপরেও আমি যখন উনি আসতো, আমি তো চিনতাম না, আমাকে বলতো যে 2 টাইম কফিটা আমার এটা কি কফিলকে বানায় দেওয়ার জন্য। ডিএক্সএন কফি? জি, ডিএক্সএন এর লেনজি ব্ল্যাক কফিটা 2 in 1। ওকে। এটা আমার কফিলের কফি শপ থাকা সত্ত্বেও উনি সকালবেলা আর বিকেলে 2 টাইম আমার ওনাকে বানায় দেওয়া লাগতো। তো স্যার আমাকে বলতেছে ডিএক্সএন কোম্পানির নাম, এবং এইরকমই একটা প্যাকেট উনি আমাকে পাঠাইছে, বলতেছে যে এই এই কোম্পানি, এই প্রোডাক্ট আপনার ওইখানে আছে দেখেন। আমি আমাদের অফিসে গিয়ে সাথে সাথে কপিটা বের করে এনে স্যারকে দেখাই, স্যার এইটা। বলতেছে যে হ্যাঁ, এটা আপনি কোথায় পেয়েছেন? আমি কিন্তু আমার কফিলে খায়। বলে যে উনি কোথায় পাইলো? পরে আমি বললাম যে আমি পরে জিজ্ঞেস করলাম
পরে আমার কফিল বললো যে ওনার শালা এই কোম্পানিতে কাজ করে, মানে বিজনেস করে। মানে কোথায়, সৌদি আরবে? সৌদি আরবে, জি। আচ্ছা, কফিল সৌদি মানে আরবে হচ্ছে আমার আপনি, বস। কফিল মানে হচ্ছে যিনি, যার দোকান, ওনার ওনার যিনি, যার দোকান, রাইট রাইট, আমার কফিল আর কি। হ্যাঁ, উনি উনি মূলত কি মালিক ওখানকার? উনি ওই আমার দোকানের মানে 5-7টা দোকান ছিল, সবগুলাই উনি মানে মালিক আর কি। বুঝতে পারছি। মানে আচ্ছা, উনি কি সৌদি উনি আরবিয়ান সৌদি ছিল আরব, না অন্য কোনো দেশে? জি জি, সৌদি আরব, সৌদি আরব। আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, তারপরে? তো তারপরে সালাম স্যার আমাকে বললো যে আপনি জিজ্ঞেস করেন, করে আমার কফিলে জিজ্ঞেস করলাম, উনি বললো যে এই কফিটা অনেক ভালো, আমি তো এটা অনেকদিন ধরে ইউজ করি। আর ওনার বাসায় ওনার ওয়াইফও এই জিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে, এবং ওই ওনার শালাইটা নিয়ে নাকি কাজ করে। তারপর সালাম স্যার আমাকে বললো যে আপনি এটা দেখেন, মানে আমাকে বললো যে আপনি তো 7 বছর, 7 বছর, তখন তো 7 বছর হয়নি, 21-এর লাস্টের দিকে সম্ভবত, তখন আমাকে বলতেছে যে আপনি কি সারা জীবন প্রবাসে থাকতে পারবেন কিনা। আমি বললাম যে না। আবার বলতেছে যে আপনার এটা কি সিকিউর ইনকাম কিনা। আমি বললাম যে না। বলতেছে যে, আমি বললাম আপনার একটা স্পেসিফিক ইনকামের দরকার। আমি তখন সালাম স্যারকে বললাম, স্যার এইটা আবার কি জিনিস? পড়াশোনা তো করছি, জীবনে কোনোদিন প্যাসিভ ইনকামের নাম শুনি নাই। আচ্ছা, বলতেছে যে আপনি যেটা করতেছেন সেটা তো অ্যাক্টিভ ইনকাম। আমি বললাম যে জি স্যার, অ্যাক্টিভ ইনকাম। আপনি যতক্ষণ কাজ করতে পারবেন আপনার ইনকাম থাকবে। আমি বললাম যে জি স্যার, রাইট। বললো যে তাইলে আপনি যদি সৌদি আরব থেকে চলে আসেন তারপরেও তো আপনার ইনকাম থাকবে না। আমি বলি না স্যার, থাকবে না। এর আগে 3বার ছুটিতে গেছি, বরঞ্চ যাওয়ার পরে 1 মাস পরে মানুষের কাছ থেকে ধার করা লাগছে, 1 লাখ 1.5 লাখ টাকা ধার করে আবার আসছে, আবার 2 বছর দিছি, ধার পরিশোধ করছি, আবার যেই লাভ সেই করি। বলতেছে যে হ্যাঁ, সেই জন্যই আপনি আপনার চাকরির পাশাপাশি আপনি তো কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট ব্যবহার করেন। আমি বললাম যে জি স্যার, করি। বলতেছে যে আপনার ব্রেনটা চেঞ্জ করেন, আর আপনার যদি দাঁতের কোনো সমস্যা থাকে সেটাও সমাধান হবে। আমি বললাম স্যার মানে আমার দাঁতের সমস্যা, আমি 2007 সাল। সেটা সেটা কি টুথপেস্ট, মানে সেটা কি বাংলাদেশে পাওয়া যায়? হ্যাঁ স্যার, এখন তো জানি বাংলাদেশে না, শুধু পৃথিবীর 180+ দেশে পাওয়া যায় আমাদের আচ্ছা, এই যে জ্ঞানজি টুথপেস্ট। আচ্ছা, এই যে মানে ওটা, স্যার, এটা আপনি এই টুথপেস্ট আপনি সৌদি আরবে যেটা দেখতেন সেটাই সেটাই বাংলাদেশে আছে এখন? সেম সেম, এখানে কোনো ইয়া নাই, সেম এইটাই, এই সেম কোম্পানি সেম টুথপেস্ট। এটা আমি সালাম স্যার যখন বলে, আমি বললাম স্যার আমার 2007 সাল থেকে স্যাপের সাথে রক্ত করতো। পরে বলে যে আপনি কালকে যান, একটা টুথপেস্ট নেন, 1 সপ্তাহ ব্যবহার করেন, যদি রক্ত করা বন্ধ না হয় টুথপেস্টের টাকাটা আমি আপনাকে দিয়ে দিব, আপনি বিকাশ নাম্বারটা আমাকে দিয়ে রাখেন। আমি পরের দিনই যাই টুথপেস্ট নিতে। সরি স্যার, আমি 1 সপ্তাহ লাগে নাই, 3 দিন ব্যবহার করছি। 3 দিন ব্যবহার করার পরে এই টুথপেস্টটা আমি 3 দিন ব্যবহার করার পরে স্যার আমার দাঁত দিয়ে মানে মুখের থেকে যে রক্ত করা করতো এটা বন্ধ হয়ে গেছে। আমি স্যারকে বললাম যে স্যার আপনি 1 সপ্তাহ টাইম দিয়েছেন, 1 সপ্তাহ লাগে নাই, 3 দিনে রক্ত করা বন্ধ হয়ে গেছে। তারপর স্যারের আমি আমি নিজে ব্যবহার করতাম, আমার কোম্পানির প্রত্যেকটা ইন্ডিয়ান, তারপর নেপালি, তারপর ফিলিপিনি, প্রত্যেককেই আমি এই টুথপেস্টটা ব্যবহার করাইছি, এবং এখন পর্যন্ত তারা করতেছে। আচ্ছা, তো তারপরে আচ্ছা, আমি আমি ওই মাসে, আমার, জি হ্যাঁ, স্যার। আপনার কাছে আমি জানতে চাই যে আপনি একজন প্রবাসী যোদ্ধা হিসাবে সৌদি আরবে গেলেন, তারপরে সেখানে স্ট্রাগল ছিল, বিভিন্ন ধরনের স্ট্রাগল ছিল, তারপরে আপনি একটা অনলাইনের মাধ্যমে একটা দাওয়াত পেলেন ডিএক্সএন এর। তো আপনার কাছে কি মনে হয়নি বিষয়টা যে মানে এরকম অনলাইনে তো অনেকেই অনেক ধরনের অফার করে, কিন্তু আসলে কি বিষয়টা রাইট কিনা, বা আপনি এটা কিভাবে অ্যাকচুয়ালি খুঁজে বের করলেন যে এটা যে ট্রু, মানে এটা রিয়েল? স্যার আমি সর্বপ্রথম চিন্তা করছি এখানে যেহেতু আমার 1 টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, দিচ্ছি না আচ্ছা, কাউকে, আমি শুধু মানে ব্র্যান্ডটা চেঞ্জ করতেছি। এখানে আপনি শুরু করার জন্য কোনো ধরনের টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, বিষয়টা এরকম? জি স্যার, একদম ফ্রিতে। সালাম স্যার আমাকে শুধু কিছু ইনফরমেশন চাইছে, আমি ইনফরমেশন গুলো দিয়ে দিছি, আর উনি আমাকে ইনফরমেশন অনুযায়ী আমাকে একটা কোম্পানির ওয়েবসাইট লিংক বা ডিসকাউন্ট কার্ড ওপেন করে দেয়। এতটুকুই, আমাকে সে বলে না যে এটার জন্য 1 টাকা দিতে হবে বা
কোনো 5,000, 10,000, 20,000 ইনভেস্ট করতে হবে এরকম কিছু বলে না। বলছে যে শুধু আপনি ব্রেনটা চেঞ্জ করেন, প্রোডাক্ট গুলো ব্যবহার করেন। এটা হলো স্যার আমার ওইখান থেকে বিশ্বাস যাচ্ছে যে যেখানে ইনভেস্ট নাই ওখানে হারানোর ভয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি মানলাম, ঠিক আছে। কিন্তু এখন বেশিরভাগ প্রবাসীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন 15 ঘন্টা আপনি ডিউটি করতেন, 15 ঘন্টা আপনি কফি শপে ডিউটি করতেন। আচ্ছা, ওখানে কি বসে বসে ডিউটি করতেন না দাঁড়িয়ে, বা কিভাবে আপনি কাজ করতেন? স্যার আসলে আমি এই যে বললাম যে আমি 8 মাস বেকার থাকার পরে এই কোম্পানিতে চাকরি করি, চাকরি করার পরে আমার কন্ট্রাক্টে সাইন হয় 10 ঘন্টা। তখন চিন্তা করলাম 1250 টাকা আমার কিচ্ছু হবে না, আমি বাসায় দিব না নিজে খাবো। কারণ ওই 250 টাকা খানা খরচ দিত, এর ভিতরে 100 টাকা ইন্টারনেট আর 100-150 টাকা তো আমার খানা হয় না, কখনো এটা সম্ভব না। তো তখন চিন্তা করলাম যে আমি ওভারটাইম করি। তখন কপিলের সাথে কথা বলার পর আমি ওভারটাইম করবো বললাম, বলতেছে যে ঠিক আছে। তারপর থেকে আমি এক্সট্রা 5 ঘন্টা ওভারটাইম করা শুরু করছি। তখন স্যালারিটা ধরা হয় 1200 রিয়াল। স্টার্টিং স্টার্টিং বেসিক স্যালারি 1,000 রিয়াল স্যার। আচ্ছা আচ্ছা, আর 250 হচ্ছে আপনার খাওয়া? খাওয়া আর থাকা কোম্পানির, আসা যাওয়া গাড়ি কোম্পানির। আচ্ছা, তার মানে বাংলা 40,000 টাকা। জি স্যার। তারপরে এর ভিতরে 40,000 টাকার ভিতরে স্যার খানা আছে, আচ্ছা, হ্যাঁ, খানা খানা ইন্টারনেট। আছে 250। ওইটা তো আপনি টোটাল হিসাব করতেছেন টাকাটা আসছে, এর ভিতরে পার্সোনাল খরচ বাদই দিলাম স্যার। আরো কোনো কিছু যেহেতু খারাপ কোনো অভ্যাস নাই বা ইয়া ছিল না, এই জন্য টাকার প্রতি কোনো ইয়া ছিল না। তারপর ওভারটাইম করা শুরু করলাম। ওভারটাইম করা শুরু করার পরে স্যার আমাদের করোনার আগে কিছু ফ্যাসিলিটি ছিল। তো সেগুলো করোনা যখন শুরু হয় তখন 1 সপ্তাহ ডিউটি করতাম মাসে। চার 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 চা বেশ থাকার কারণে, লোক বেশি থাকার কারণে 2টা দোকান খোলা থাকতো, সব দোকান বন্ধ। তখন ওই সবাইকে খানা খরচ দেওয়ার জন্য কোম্পানি 7 দিন করে 28 দিন ডিউটি করাইতো। তা 28 দিনে ওই খানা খরচ যেটা আসতো ওটা আমাদের জন্য মানে কোম্পানি দিত। তো তখন এই করোনার লাস্টের দিকেই স্যার আমাকে বলছে, আর আমি আইডিটা ওপেন করছি। তখন তারপর থেকে অনেক কিছুই বন্ধ হয়ে যায় আমাদের কোম্পানির সিস্টেম। মানে কিছু সুযোগ সুবিধা ছিল, ওগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে 15 ঘন্টা ডিউটি করতাম স্যার, সকাল 9:30 থেকে রাত্রে 12:30 পর্যন্ত কফি শপে। এটা যারা সৌদি আরবে আছেন অনেকেই জানে। ঘন্টা সকাল 9:30 থেকে রাত্রে 12:30, 15 ঘন্টা। কি বলেন, 15 ঘন্টা কাজ করে? মানে একজন প্রবাসী 15 ঘন্টা কাজ করে? তো তাহলে 24 ঘন্টার ভিতরে 15 ঘন্টা যদি আপনি কাজই করেন, তো আপনি খাবেন কখন, আপনি ঘুমাবেন কখন, আপনি রেস্ট করবেন কখন? এই তো স্যার, এই যে 15 ঘন্টা ডিউটি করার পরে বাসায় গিয়ে রান্না বাড়া করা, আবার কাপড় চোপড় ধোলাই করা, তো লাইফ থেকে প্রতিদিন 17 ঘন্টা চলে যেত। এটা যারা প্রবাসে আছে এরা জানে বুঝে, অনেকে ফ্রি বিষয় আছে তারা তো স্যার আমার থেকেও বেশি করে। কারণ তাদের আকামা খরচ আছে, রুম ভাড়া আছে, খানা খরচ আছে। তো তারা আমার থেকেও বেশি কষ্ট করতেছে করে, কিন্তু তারা ওই ইনকাম বেশি, তাদের খরচও বেশি। তো আবার অনেকে বেকার। তো স্যার এখানে 15 ঘন্টা ডিউটি করার পরে আমি এটার পাশাপাশি এই ডিএক্সএন বিজনেসটা শুরু করি করোনার পর থেকে, যখন থেকে মানে কত কন্টিনিউ সালে? আমাদের কত সালে? যেটা 21-এর লাস্টের দিকে। আচ্ছা, 21-এর লাস্টে, মানে ধরেন ডিসেম্বর 21শে ডিসেম্বর নাকি এরকম? আচ্ছা এরকমই স্যার, বা আমি শুরু করি 22শে জানুয়ারি এরকম, বা হ্যাঁ, মানে আমি আইডি ওপেন করি কিছুদিন আগে, কিন্তু ওই যে বেতন ছিল না বা টাকা থাকে না বিধায় পরের মাসে আমি আপনার 8 তারিখে 9 তারিখে আমি প্রোডাক্ট আনি। আমার স্যালারির টুথপেস্ট ব্যবহার করার পরে, উপকার পাওয়ার পরে স্যার আমি 1200 রিয়ালের প্রোডাক্ট কিনি 300 পয়েন্টে। আমার স্পষ্ট মনে আছে 300 পয়েন্টের প্রোডাক্ট। এটা খুব বেশি ইয়ে না, যে আপনি স্যালারি হচ্ছে যেখানে আপনার মানে 1000 রিয়াল, তো সেখানে মানে আপনার আদার্স খরচ, ফ্যামিলি খরচ, কত কিছুই এখানে জড়িত। সেখানে আপনি আবার পরের মাসে গিয়ে 1200 রিয়ালের প্রোডাক্ট কিভাবে কিনলেন, বা এই সাহস কিভাবে আসলো আপনার? স্যার এটা আসছে আমি যখন বুঝতে পারছি যে আমার ডিসকাউন্ট কার্ড থাকার কারণে আমি একটা 100 টাকার টুথপেস্ট 75 টাকায় পাচ্ছি। তো আমার আচ্ছা ওইখানে ক্যাশ ইনকাম করতে পারতেছি আমি 25 টাকা। তা ও আমি চিন্তা আচ্ছা করলাম আচ্ছা। যে স্যার
এই মাসে আমি যদি প্রোডাক্ট 15 দিন 10 দিন পরে টাকা পাঠাই আমার বাসায়, আমার মনে হয় না যে এরকম কোনো সমস্যা হবে। তো এই চিন্তা ভাবনা করে আমি 3 তারিখ 4 তারিখে আমি আমাদের জুবাইল সেন্টারের 3 তলায় ডিএক্সএন এর অফিসে যাই। তো ওইখানে মানে যাওয়ার পরে আমি সৌদি আরবে জুবাইল, সৌদি আরবে। জি জি, দাম্মাম জুবাইল, সৌদি আরব, আমি যেখানে থাকতাম আর কি স্যার। ওইখানে আমি অফিসে যাই, 1200 রিয়ালের প্রোডাক্ট কিনি। ওই 1200 রিয়ালের প্রোডাক্ট আমি স্যার 15 তারিখের ভিতরে সবগুলো সেল করে ফেলি। ওইখানে আমার 300 রিয়াল লাভ হয়। মানে 1500 রিয়াল আমি 15 তারিখে 16 তারিখে আমি বাসায় পাঠাই। তখন আমার বাবা আমাকে প্রশ্ন করে যে প্রতি মাসে তুমি টাকা তাড়াতাড়ি পাঠাও, ওই মাসে দেরি কেন? স্যালারি পাইছো না তোমার জন্য টাকা পাঠাইতে হবে? এই জন্য আমার বাবা আমাকে প্রশ্নটা করা, আর কিছুই না। পরে আমি বললাম যে না বাবা পাইছি, আমি একটা কারণে টাকাটা কদিন পরে পাঠাবো। বলতে ঠিক আছে। তো আমি 16 তারিখে টাকাটা পাঠাই। তো ওইখানে আমার ক্যাশ ইনকাম হচ্ছে 300 রিয়াল, আমি ক্যাশ ইনকাম করতে পারছি। আর স্যার পরের মাসে কিন্তু একটা মেসেজ, যে একটা প্রবাসীদের জন্য একটা মেসেজ, যে একটা মানে একটা অনলাইনে একটা দাওয়াত পাওয়ার পরে সেখানে অফিসে গিয়ে মানে প্রোডাক্ট ব্যবহার করার পরে আত্মবিশ্বাস গ্রো হয়ে 1200 রিয়ালের প্রোডাক্ট কেনে 300 রিয়াল, আমি 300 রিয়াল 15 দিন ইনকাম হয়েছে, তাই তো? মানে আমি কফি শপে ডিউটিরত অবস্থায় প্রায় বাংলা 10,000 টাকা, 10,000 টাকা কিন্তু আমার প্রফিট হয়েছে, যেটা সহ আমি বাড়িতে টাকা পাঠাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে আমি আমি 2.5 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করি স্যার, ডিএক্সএন এর প্রথম অ্যাচিভমেন্ট। ওখানে আমার সাথে কিছু 2টা ইন্ডিয়ান টিম ছিল, ওরাও প্রোডাক্ট ব্যবহার করতো, আমি নিজেও করতাম। আর আমার একটা সেল ছিল, মানে ওইখানে একটা সৌদিয়ান ছিল, উনি প্রোডাক্ট ইউজ করতো। আমি প্রথমে ওনাকে একটা ব্ল্যাক কফি খাওয়াই আমার কফি শপ থেকেই, ডিএক্সএন এর। তো উনি খাওয়ার পরে ওইটা ওনার কাছে ভালো লাগছে। তো উনি বলতেছে যে ওনাকে 1 প্যাকেট দিতে। পরে আমি 1 প্যাকেট দিছি। তো ওইখানে আবার আপনার স্যার কডিসেপ কফিটাও খুবই দুর্দান্ত সৌদি আরবে। উনি 2 প্যাকেট কডিসেপ কফি, 2 প্যাকেট ব্ল্যাক কফি ওনার প্রতি মাসে কন্টিনিউ এটা লাগছে। তো আমি এইভাবে, আর আমার ওইখানে কিছু সেল ছিল। সেলটা হলো যেমন এই যে শ্যাম্পু, আর তারপর ছিল স্যার মেসেজ ওয়েল। আচ্ছা, এই জিনিসগুলো। আর ওইখানে তো পাপায়া ফেসিয়াল স্কাপ আছে, অ্যালোভেরা ফেসিয়াল স্কাপ আছে। এই জিনিসগুলো ওইখানে আমার একটা সেল ছিল, একটা মানে কাজ করতো আমাদের পাশেই আউটসাইড একটা গ্যালারিতে। ওই সুপার শপে কিছু মেয়েরা কাজ করতো। তো ওদেরকে আমি এই জিনিসগুলো আমি শেয়ার করি। শেয়ার করার পরে ওরা বলতেছে যে ঠিক আছে তাহলে আমাকে দিস। তো আমি এরকম করে প্রায় এক একজনের কাছে 400-500 রিয়ালের প্রোডাক্ট সেল করতাম। আচ্ছা এখন আমার প্রশ্ন যে এই যে 15 ঘন্টা আপনি ডিউটি করতেন, তো আপনি তো সারাক্ষণ কফি শপে নিশ্চয়ই খুব ব্যস্ততার মধ্যে থাকতেন, তো আপনি কিভাবে আপনি ডিএক্সএন এ আসলে সময় দিলেন কিভাবে, বা আপনি কিভাবে কাস্টমারদের সাথে কথা বললেন? মানে এই জিনিসটা আমার একটু জানার খুব কৌতূহল, ইচ্ছা। কারণ এই জায়গাটাতে অনেক ভাইয়েরা কিন্তু এই একটা জায়গা দাঁড়িয়ে আছে যে আমার তো সময়ই পাচ্ছি না, আমার তো সময়ই নাই, আপনার মতো ঘুরে দাঁড়াইতে পারছে না। এই জায়গাটাতে আপনি কিভাবে এটা ঘুরে দাঁড়ালেন? করোনার আগে স্যার আমি ছোট্ট আরেকটা একটু কথা বলি স্যার, সময় লম্বা হবে। যাই হোক, আমি করোনার আগে আমার সাথে 2জন লোক করোনা আক্রান্ত হয় আমাদের কোম্পানি। এক হলো আমাদের কফিল সৌদি, উনি সৌদিয়ান নিজেই, আর একজন ফিলিপিনি। তো করোনার আগে আমি যে দোকানে ডিউটি করতাম ওই দোকানে 3জন লোক ছিল, একজন ইন্ডিয়ান, একজন ফিলিপিনি, আর একজন আমি। তো 3জন ডিউটি করতো, সরি 2জন ইন্ডিয়ান, একজন ফিলিপিনি। এই 3জন লোক ওই দোকানে ডিউটি করতো করোনার আগে। তো আমাদের করোনার সময় ওই ফিলিপিনিটা মারা যায়, আমার সাথে যে ডিউটি করতো করোনা। আমাদের কফিল আর উনি একসাথে হাসপাতালে ভর্তি ছিল। তো ওই লোকটা ফিলিপিনি ছিল, ওই লোকটা মারা গেছে, ওনাকে পাঠায় দেওয়া হয়েছে। আমার বস আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে, ওনাকে হায়াত দারাজ করুক, উনি বেঁচে থাকুক, আরো আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক। উনি ফিরে আসছে। তারপর করোনার পর থেকে ওই কফি শপে আমি একা ডিউটি করতাম স্যার। যেখানে 3জন ডিউটি করতো ওইখানে আমি একা ডিউটি করতাম। তো একা ডিউটি করতাম আগে, না স্যার বাড়ায় নাই, বরং
এখানে অনেক কষ্টের কথা আছে, এটা যদি বলতে চাই তাহলে আরো খারাপ লাগবে, সেটা নাই বলি। কারণ করোনার সময় যেই কাজগুলো তার একটা ঘনিষ্ঠ লোক করতো, সেই কাজটা আমি এবং আরেকটা বাংলাদেশি ভাই ছিল বরিশাল বাড়ি, উনি করছি প্রায় 1-1.5 বছর। উনি এসে আমাদেরকে বলে নাই, একটা ধন্যবাদ পর্যন্ত দেয় নাই যে এই 1-1.5 বছর আমি ছিলাম না, আমি কিছু করতে পারি নাই, আমার সবকিছু তুই দেখাশোনা করছিস। একটা ধন্যবাদও দেয় নাই, 100 টাকা স্যালারি বাড়াবো দেয় নাই, কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট ছিল প্রতি বছর 100 টাকা করে স্যালারি বাড়াবে। কিন্তু করোনার পরে এই পর্যন্ত 100 টাকা না 1 টাকা স্যালারি বাড়ায় নাই প্রতি বছরে। তো আস্তে আস্তে ওনার ওইখানে আমার একটা অনীহাও চলে আসতেছে। তারপর উনিও মানে ওনার পার্সোনাল কিছু কাজ করাইতো। তো এগুলো অনেক কাহিনী। তারপর হলো স্যার আমি যেটা বলতেছি, 15 ঘন্টা ডিউটি করতাম নতুন করোনার পর থেকে। 9:30টায় আইসা ঝাপটা খুলতাম দোকানের, মেশিন চালু করতাম, কফি মেশিন, আইসক্রিম মেশিন, ধুলাই করতাম, আইসক্রিম রেডি করতাম, তারপর জুস আইটেম, কফি সবগুলো রেডি করার পরে আমার আমার মতো করে আমি ডিএক্সএন বিজনেসটা শুরু করতাম। যখন কাস্টমার আসতো তখন আমি কাস্টমার করতাম, যখন কাস্টমার থাকতো না তখন আমি মোবাইলে কি করতাম, হয়তো স্যার ইউটিউবে নাটক দেখতাম বা গান দেখতাম বা সময়টা নষ্ট করতাম বা ফ্যামিলির সাথে কথা বলতাম। ওই জায়গায় ওই সময়টা আমি এই ডিএক্সএন এর ব্যাপারে আমার রিলেটিভ বা আমার ফেসবুক ফ্রেন্ড, আমার আত্মীয় স্বজনের সাথে আমি শেয়ার করতাম, কথা বলতাম, বা ফেসবুকে একটা পোস্ট করতাম ডিএক্সএন এর ব্যাপারে, বা সবকিছু মিলে এইভাবে সময়টাকে আমি কাজে লাগাইছি স্যার। কারণ এইখানে আমি চিন্তা, যখন থেকে বুঝতে পারছি যে আসলে এটা আমার লাইফ না, আমি অন্য স্বপ্ন পূরণ করার জন্য কাজ করতেছি, যখন থেকে ডিএক্সএন এর সন্ধান পাইছি বা বুঝতে পারছি, তখন থেকে স্যার আমার শরীর দেহটা থাকতো কাজে, মনটা থাকতো ডিএক্সএন। কারণ আমাকে এখানে করতে হবে। তো আমি আপনাদের দোয়ায়, আমাদের বিজনেস পার্টনারদের সহযোগিতায়, সালাম স্যারের রাস্তা দেখানোর কথা, আমি 2.5 মাসের ভিতরে স্টার এজেন্টটা কমপ্লিট করি। আমার মনে আছে প্রথম মাসে আমি বোনাস পাই। যদি যে 1200 রিয়াল প্রোডাক্ট কিনে 300 রিয়াল ইনকাম করছি ক্যাশ, এটা তো আছেই। পরের মাসে আমি 28 রিয়াল বোনাসও পাই আমার ওই ডিসকাউন্ট কার্ড নাম্বারে। মোবাইলে মেসেজটা চলে আসে যে কংগ্রাচুলেশন, আপনার আইডি নাম্বার এত, আপনার এই মাসের বোনাসটা 28 রিয়াল। তো আমি এটা দেখার পরে আমি সালাম স্যারকে বললাম, সালাম স্যার বললো যে মাশাল্লাহ ভালো, তো আমরা বেতন আমি ইনকাম করছি প্রথম মাসে 156 টাকা। তো ওই হিসেবে তো আপনি ভালোই করছেন। তো এইভাবে আর কি শুরু করা স্যার। আমি যে কখনো ওইটা চিন্তা করি নাই যে আমি 15 ঘন্টা ডিউটি করার পরে আমি এটা করতে পারবো না, বা কোনো অজুহাত কখনো কমপ্লেন বা ইয়া দাঁড় করাই নাই। আপনি ডিউটিরত অবস্থায় আপনি কিভাবে কাজটা করলেন? মানে আপনি তো সারাক্ষণ একটু দৌড়াদৌড়ির ভিতরে আছেন, তো আপনি কিভাবে কথা বললেন, বা মানে এটা এটা কিভাবে? আমি যখন স্যার ডিউটি এই ইয়াটা জানছি, আমাকে সালাম স্যার বলছে যে রাত 9টায় জুম মিটিং গুলো করতে হবে বাংলাদেশ টাইম, আর যখনই আপনাকে কথা বলতে হবে বা কোনো ইয়া করতে হবে, তখন স্যার আমি ব্লুটুথ কিনি, 3টা 4টা ব্লুটুথ কিনি আমি। এইগুলো কেনার কারণ হইলো ফোনটায় কখন চার্জ থাকে বা চলে যায় বলতে পারি না, কারণ সব সময় একটা ব্লুটুথ কানে লাগায় রাখি, যেখানেই যে কাজ করুক। এটা হলো নিজের উপরে ডিপেন্ড করে। আমার দোকানে স্যার অল্প একটু দোকান, 2টা ভিতরে ক্যামেরা, 2টা বাইরে, তাও সাউন্ড সিস্টেম, যে আমি একটা কেউ যদি শুইও পরে এটাও দেখা যায় ক্যামেরাতে তো স্পষ্ট। তো ওইটার পরেও আমি কানে একটা ব্লুটুথ সবসময় লাগায় রাখতাম, এদিকে কাস্টমার হ্যান্ডেল করতাম, এদিক দিয়ে আমার হেডফোনে ব্লুটুথে আমার কাজ চলতো। মোবাইল তো হাতে নেই, যেহেতু মোবাইল হাতে নেই তার মানে আমার কাজ বন্ধ নেই। এর ভিতরে কাস্টমার আসতেছে, কফি বানাই দিচ্ছি, কেউ আইসক্রিম চাচ্ছে, কেউ জুস চাইতেছে। কারণ 32টা আইটেম কফি, শুধু গরম, তারপর ঠান্ডা 32টা, তো কতগুলো আইটেম আমার হাতে, আইসক্রিম, তারপর কিছু ফাস্ট ফুডের আবার জুস। তো এগুলো দেখা গেছে যে কন্টিনিউ থাকতে হয়। একজনে একটা অর্ডার, কেউ যদি স্যার 2টা ক্যাপাচিনো, ইতালিয়ান কফি, 2টা অরেঞ্জ জুস, একটা মানুষ কোন দিকে কয় দিকে করবে? 3টে অর্ডার আসছে, 2টা ক্যাপাচিনো, 2টা ইতালিয়ান কফি, একটা অরেঞ্জ জুস। একটা দোকানে একজন লোক থাকলে আমি লিখিত দিতে পারবো যে সহজে সে ঘুলাই ফেলবে।
কিন্তু আমার এখানে আমি একজন বিজনেস পার্টনারের সাথে কথা বলতেছি, হয়তো আমি কথা না বলতে পারলেও গ্রুপ কলে সালাম স্যারকে নিয়ে প্রথমে ওনাকে সাধারণ ইনফরমেশন দেওয়ার পরে আমি গ্রুপ কলে নিয়ে আসতাম সালাম স্যারের সাথে। আমি বলতাম যে স্যার আপনি একটু আমি ইনফরমেশন শেয়ার করছি, বাকিটা আপনি একটু কথা বলেন, আমি যেহেতু কথা বলতে পারি না। তো ওনাকে বলতাম ভাই আপনি আমার আপলাইন লিডার, একজন হাই স্কুল টিচার, ওনার সাথে একটু এই সম্পর্কে কথা বলেন, আমি ডিউটিতে আছি, আপনারা কথা বলেন, আমি শুনতেছি, আমার কাজ চলতেছে, আমি মিট করে রেখে অর্ডারও বানাই দিচ্ছি, এদিক দিয়ে কাজও চলতেছে, কথাও শুনতেছি। আমি স্যার শুনতে 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 আমার আজকে এই পর্যন্ত আসা। সালাম স্যার লাইভটা দেখতেছে কিনা জানি না, অবশ্যই দেখবেন। স্যারের প্রতি আমার অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ জানাই স্যারকে। আমাকে এই ডায়মন্ড হওয়ার পিছনে ওনার অবদান অনেক। আমার টিমে যারা কাজ করে তারাও আমার থেকে সালাম স্যারের সাথে বেশি কথা বলে। জানি না এটি অন্য কোনো টিমে এরকম আছে কিনা, কারণ আমি কথা বলতে পারতাম না আমার বিজনেস পার্টনারদের সাথে, সব কথা বলাই দিতাম সালাম স্যারের সাথে, আমি শুধু মাঝখানে মাঝখানে থাকতাম। তো এইভাবে আমি সব সময় আর জি আমি জি আপনার কাছে যে এই যে এই জায়গাটা মানে অনেকে তো এই জায়গাটাতে বের হতে পারছে না, যে এই যে আপনি কাজ করতেছেন, আবার মিটিং করতেছেন, আবার আপনি আপনার বিজনেস পার্টনারদের সাথে কথা বলতেছেন, এই জায়গাটার আসলে কি কারণে আপনার এটা মানে করার যে আপনার উদ্দীপনা বা সাহস, এটা আসলে কোত্থেকে পেলেন? বা আপনিও তো একটা অজুহাত দাঁড় করাইতে পারতেন যে ভাই আমি 15 ঘন্টা কফি শপে জব করি, এখানে কেউ নাই, আগে 2-3 জনে চাকরি করতো, এখন সব দায়িত্ব আমার উপরে। মানে এই ধরনের অজুহাত কিন্তু আপনি দাঁড় করাইতে পারতেন, কিন্তু আপনি দাঁড় করাননি কেন? এই জায়গাটা আমি বা এই জায়গাটা যারা দাঁড় করায় তাদের জন্য আপনার মেসেজ কি? স্যার অজুহাত দেখাইতে 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 সৌদি আরব পর্যন্ত যায় পৌঁছাইছি 17 সালে। যদি এসএসসি পরীক্ষার পরে বা সরকারি চাকরি না যাইতো হয়তো অজুহাত দেখাইতাম না, সরকারি চাকরি যাওয়ার পর থেকে অজুহাতই শুরু করছি। আর আমাদের লাইফে যদি এই 3 নম্বর হাতটা যদি আমরা লাইফ থেকে বাদ না দিই, জীবনে কেউ কোনোদিন বড় হইতে পারবে না। এক অজুহাত এটা তো আছেই, আর হলো মাইন্ডসেট। স্যার আমি মাইন্ডসেট করছি যে এখান থেকে ডায়মন্ড হবো, আপনাকে দেখাইতো, আপনাকে সালাম স্যারে দেখাইতো যে একজন অ্যাডভোকেট ওনার ওই পেশাটা ছেড়ে দিয়ে এখন ডিএক্সএন করতেছে, উনি এখন ডাবল ডায়মন্ড। তো আপনি এই চাকরিটার পাশাপাশি এখানে তো আমার কোনো এক্সট্রা সময় দেওয়া লাগতেছে না, আমার তো চাকরিটা ছেড়ে দেওয়া লাগতেছে না। আমি ওই মাইন্ডটা সেট করছি যে আমার প্রতিদিন রাত্রে 3টা বাজে ঘুমানোর পরে আবার 8:30 বাজে ঘুম থেকে উঠতে হয়। তা আমি কয় ঘন্টা ঘুমাই? 3 ঘন্টা, 3.5 ঘন্টা। রাত্রে 3টা 3:30 যদি ঘুমাই স্যার, 8:30 বাজে উঠলে কয় ঘন্টা হয় আমার ঘুম? দেখেন, 8:30 উঠার কারণ হলো রুমের ভিতরে মানুষ হলো 12 জন। এখন আমি যদি 9টা বাজে উঠি, 9:30 বাজে আমার গাড়ি, তো আমি এই আধা ঘন্টার ভিতরে 12 জন আমরা কি গোসল করবো বাথরুমে সিরিয়ালে দাঁড়ায় থাকার জন্য? এই জন্য আমি আরো আধা ঘন্টা আগে উঠতাম, উঠে আমি গোসল গা ধুয়ে নিচে নিচে চলে আসতাম। আমি সবার জন্য অপেক্ষা করতাম, এই পর্যন্ত কোনোদিন আমার জন্য কাউকে অপেক্ষা করতে হয় নাই। তো আমি মাইন্ডসেটটা ওইভাবে করছি যে স্যার আমাকে এখান থেকে বের হইতে হবে, আমি সারা জীবন প্রবাসে থাকবো না, আর আমাকে বাংলাদেশে ফিরে যাইতেই হবে 2 বছর পরে, 10 বছর পরে। আমার ওইখানে একজন ফুলের কাজ করে আর কি মার্কেটের সামনে, উনি 35 বছর ধরে বিদেশে। তা আমি বললাম যে আর কত বছর করবেন? আমাকে বলতেছে যে দেশে যায় এখন কি করব, এখানে আছি তাও তো মাসে কিছু বেতনটা পাইতেছি, ওখানে গেলে যায় কি করব? এই চিন্তা করে দেখা গেছে আরো 10 বছর চলে যায়, বাড়িতে আসার পরে তার কোনো ইয়েই থাকে না। তো আমি ওই জিনিসগুলো যখন স্যার আমাকে বলছে, আমি 100% মাথায় নিয়েছি যে না আসলে কথাগুলো রাইট। অনেক কিছুর সম্মুখীন আমাকে হইতে হয়েছে, এই জন্য আমার ডিসিশনটা হয়তো খুব সহজ ছিল স্যার। আর যারা অজুহাত দেখায়, এরা স্যার অহেতুক অজুহাত দেখায়। আমি বলবো যে অহেতুক। এদের দেখা গেছে যে ইউটিউবও চালাইতেছে, আমি ফোন করতেছি, আমারও অনেক বিজনেস পার্টনার আছে, তারা ছবি পোস্ট করতেছে কিন্তু আমি মেসেজ দিলে রিপ্লাই দিচ্ছে না। তাদের 8 ঘন্টা ডিউটি, অনেকের 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি। যদি বলি যে 10 ঘন্টা ডিউটি করার পরে কি করেন, বলে যে ফ্যামিলিতে কথা বলি, ইউটিউবে সময় নষ্ট করি।
বা গান দেখি। আমি বলি যে এই সময়টাকে তো কাজে লাগাইতে পারে। বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে ভালো তো আছেন ভাই, ভালো যতদিন চাকরিটা আছে চাকরিটা করতে পারবেন ততদিন ভালো আছে। না থাকলে করোনার সময় অনেকেই এটার সম্মুখীন হতে হয়েছে, ভবিষ্যতে যেরকম কিছু আসবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। তো স্যার আমার ওই মাইন্ডসেটটা ছিল যে আমি এখানে করব, আমাকে এটা করতে হবে, এই জন্য স্যার করতে পারছি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আসলে রুহুল আমিন হাসান, অনেক তথ্যবহুল একটা আলোচনা ছিল আপনার। এখন আপনি একটু, আমি 2 মিনিট সময় নিচ্ছি, এর মধ্যে আপনি একটু চিন্তা করেন যে যারা এই মুহূর্তে আপনাকে দেখছে ডিএক্সএন প্ল্যাটফর্মে, আপনি অলরেডি বাংলাদেশে, এই মুহূর্তে তো আপনি বাংলাদেশে আছেন, তো আপনি জি স্যার। আপনি তো বাংলাদেশে থাকা অবস্থায়ও তো ডিএক্সএন সৌদি আরবে যে পজিশন ছিল স্টার ডায়মন্ড, একই পজিশনে তো আছেন নাকি? জি স্যার। আচ্ছা, এবং আমি বাংলাদেশে ডিএক্সএন যত অফিস, যত অ্যাক্টিভিটি সব কি আপনি অংশগ্রহণ করতে পারেন? কোনো রেস্ট্রিকশন আছে? স্যার আমি ডিসেম্বরে ডায়মন্ডটা ক্রুজ করি। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসার পরেও ডায়মন্ড হিসেবে বাংলাদেশে আছি। এখানে ডিমোশন হওয়ার তো কোনো সম্ভাবনা নাই স্যার। আমি প্রথম স্টার এজেন্ট হওয়ার পরে বাংলাদেশের ছুটিতে আসি 3 মাস। ওই 3 মাস কিন্তু আমি আমার মানে বুঝার ভুল ছিল। আমি ওই 3 মাস কিন্তু প্রোডাক্টও কিনি নাই, পিভিও করি নাই, আর কোনো ইয়াও ছিল না। কিন্তু আমি যখন আবার ছুটিতে যাওয়ার পরে আহ, ছুটি শেষ করে সৌদি আরবে যাই, আমার পজিশনটা স্যার ওই স্টার এজেন্টই কিন্তু ছিল, ডাউন হয় নাই। তো সেম বরঞ্চ বাড়ছে, বাড়ছে বলতে আমার আরো 2 জন 3 জন স্টার এজেন্ট বের হয়েছে। তো আমি স্টার রুবিটা কমপ্লিট করছি। তো, ডিসেম্বরে ডায়মন্ড কমপ্লিট করছি। ডায়মন্ড কমপ্লিট করার পরে আলহামদুলিল্লাহ মার্চের 2 তারিখে আমি বাংলাদেশে আসছি। তো এখানে আসার পরেও স্যার আমার পজিশন সেম ডায়মন্ডেই আছে। তারপর আমি বাংলাদেশে আইসা বিভিন্ন ঢাকা হেড অফিসে প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, চিটং হেড অফিসে প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। এইখানে এই জন্যই তো বলা হয় স্যার, স্যার ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। তো শুধু বাংলাদেশ আর সৌদি আরব না, আমি যদি এই আইডি নাম্বারটা পৃথিবীর 180টা দেশে যাইও আমি চাইলে কাজ করতে পারবো। জি আচ্ছা, স্যার। যাই হোক, আপনার জন্য আমার প্রশ্ন, আপনি একটু চিন্তা করেন যে যারা প্রবাসী, মানে তাদের জন্য আপনি কি মেসেজ দিতে পারেন? ছোট্ট করে আপনি একটু চিন্তা করেন, ছোট্ট করে একটু মেসেজ দিবেন যারা আপনার মতো প্রবাসী স্টার্ট করছে। আপনি চিন্তা করেন, এর মধ্যে আমি একটু ইনফরমেশন দিই। তো যাই হোক, আমি রুহুল আমিন হাসান অ্যাকচুয়ালি, আপনারা জানেন যে দীর্ঘ 2017 সাল থেকে প্রবাস জীবনে সে যুক্ত, এবং সে ডিএক্সএন প্ল্যাটফর্মে প্রায় 2020 সালে সে যুক্ত হয়। তো সেখান থেকে আস্তে আস্তে করে তার কাজের পাশাপাশি সে অনেক স্ট্রাগল সবকিছু নিয়ে, মাথায় নিয়ে কিন্তু কাজ করে আজকে সেই আহ, একটা সফলতার দ্বার প্রান্তে আছে, যেখান থেকে সে বাংলাদেশেও আজকে ফ্যামিলির সাথে থাকার দীর্ঘ সময়, ছুটিতে থাকা বা 6 মাস, এরকম অনেক প্রবাসী, অসংখ্য প্রবাসীর গল্প কিন্তু আছে, যারা প্রবাস জীবনে শুরু করেছিল তার চাকরির পাশাপাশি, পরবর্তীতে সে ফুল টাইম, এবং যে 7-8 বছর 10 বছর বাংলাদেশে আসতে পারেনি, সে মানুষটা এখন প্রতি বছর বাংলাদেশে ব্যাক করে, 2টা ঈদ তার ফ্যামিলির সাথে কাটায়। এরকম অসংখ্য এক্সাম্পল ডিএক্সএন প্ল্যাটফর্মে আছে। তো আমি রুহুল আমিন হাসানের কাছে এই প্রশ্নটা দিয়ে কিন্তু আজকের প্রোগ্রামটা শেষ করতে চাই। তো রুহুল আমিন হাসান, আপনার জায়গা থেকে একজন প্রবাসীর জন্য আপনি কি মেসেজ দিতে চান? মানে যারা আমরা ডিএক্সএন জি স্যার ফ্যামিলির বাইরে ধন্যবাদ। আছি, ডিএক্সএন এর সাথে প্রত্যেকটা ডিএক্সএন ফ্যামিলির বাইরে আছেন, এবং যারা ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েও খুব সিরিয়াস না, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? প্রত্যেক প্রবাসীদের এই উদ্দেশ্য দিচ্ছি, প্রত্যেকটা প্রবাসী। স্যার সরি স্যার, আমার একটা ফোন আসতেছিল এই জন্য আমি স্যার কথা শোনা যায় ক্লিয়ার স্যার? স্যার আমার কথা শোনা যাচ্ছে? জি, আমি আমি প্রত্যেকটা প্রবাসীর উদ্দেশ্যে বলতেছি, আপনারা যে যেই দেশেই থাকেন না কেন, প্রত্যেকটা প্রবাসীকে বলবো যে আপনারা যত টাকা ইনকাম করেন এটা কিন্তু আপনার অ্যাক্টিভ ইনকাম, এবং আপনাকে 2 দিন আগে আর 2 দিন পরে বাংলাদেশে আসতেই হবে। তাই আমি বলবো যে ব্যাংকে
ডিএক্সএন এর একটা ডিসকাউন্ট কার্ড ওপেন করে রাখেন, এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন। প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি যে দেশে চলে আসবেন, আসার পরে যে আপনার ইনকাম বন্ধ হবে না, ওই একটা সিস্টেম করেন। কারণ আপনি যেটা ইনকাম করতেছেন এখন আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, কিন্তু আপনার পরবর্তী জেনারেশনের জন্য আপনি কি করে যাইতেছেন ওইটাও একটু মাথায় রাখবেন। আপনি যেই কষ্টটা করতেছেন এই কষ্টটা যেন আপনার আপনার ছেলে বা আপনার পরবর্তী জেনারেশনকে কষ্ট করতে না হয়। তাই প্রত্যেকটা প্রবাসীকে বলবো যে আপনারা আপনাদের চাকরির পাশাপাশি, চাকরি ছাড়া লাগবে না কাউকে, চাকরির পাশাপাশি আপনি এই বিজনেসটা করেন বা প্রোডাক্ট গুলো ইউজ করেন। এই প্রোডাক্ট গুলো মাশরুমের হেলদি প্রোডাক্ট, আপনি ভালো থাকবেন, আপনার পরিবারের সদস্য সবাই ভালো থাকবে, তাদেরকে একটা সিকিউর ইনকামের রাস্তা তৈরি করে দিতে পারবেন। যাক, ধন্যবাদ আজকে যারা আমাদেরকে দেখেছেন এই মুহূর্তে, এবং যারা দেখবেন এই লাইভ সেশনটা, সবার জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ রয়ে গেছে, স্পেশালি প্রবাসী ভাইদের জন্য। যেহেতু প্রবাস জীবনে আসলে প্রত্যেকটা প্রবাসীর একটা গল্প আছে, যে কাঁচা চুল নিয়ে প্রবাসে পাড়ি দেয়, মা বাবা ভাই বোন সবাইকে খুশি রাখার জন্য সে প্রবাসে নিজেকে কোরবানি দেয়, অনেকটা কোরবানি দেয়, বিকজ একটা ঈদের দিন পর্যন্ত তার ভাগ্যে জোটে না। তো এই ভালো রান্না বান্না সব সময় সব কাজই নিজেদেরকে করতে হয়। আসলে সত্যি প্রত্যেকটা প্রবাসীকে আমরা স্যালুট জানাই, যে এরা এত কষ্ট করে হাড়ভাঙ্গা পরিশ্রম করে সবার মুখে হাসি ফোটানোর জন্য। এই প্রবাসী ভাইরা যদি এরকম একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে যদি 2-1 বছরের মধ্যে তাদের এক্সট্রা একটা ইনকাম, তাদের ইনকামের সাথে 50,000-1 লাখ টাকা ইনকাম যোগ করতে পারে, এবং বাংলাদেশে আসার পরেও তাদের কাজ নিয়ে হেজিটেশন বা ইনকাম সোর্স নিয়ে তাদের মেন্টাল এক ধরনের মানে যদি চাপ না থাকে, তাহলে ওই মানুষগুলো আরো বেশি তাদের লাইফটাকে এনজয় করতে পারে, এনজয়েবল হিসাবে কাজ করতে পারবে। হ্যাঁ, রুহুল আমিন হাসান কিছু নিয়ে বলতে চাচ্ছিলেন। জি স্যার, এখানে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো আমরা প্রবাসীরা আসার সময় ওই কার্টুন বেঁধে নিয়ে আসি। তো ওই কার্টুন বেঁধে না নিয়ে এসে একটা সিকিউর ইনকামের রাস্তা যদি নিয়ে আসতে পারি, তাহলে ওরকম কার্টুন বাংলাদেশে বসে অনেক 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 কার্টুন কিনা যাবে, বা ফ্যামিলির সাথে সুন্দরভাবে। এখানে সবচেয়ে জিনিস হলো আমরা কিন্তু প্রত্যেকটা ডিএক্সএন এর সদস্য মেম্বাররা বাংলাদেশ গভর্নমেন্ট সরকারকে 10% ভ্যাট ট্যাক্স দেওয়ার পরে কিন্তু বিভিন্ন দেশ থেকে ইনকাম করতেছি। আগে কিন্তু আমি যখন সৌদি আরবে ছিলাম তখন শুধু রিয়াল ইনকাম করতাম, তো এখন বর্তমানে বাংলাদেশে আছি, 35টা দেশ থেকে ইনকাম করতেছি। তার মানে আমার কিন্তু রেমিটেন্স বন্ধ হয়নি, বরং আরো বাড়ছে। আর আমি বাংলাদেশে থাইকা এখন রেমিটেন্সটা বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে সঠিকভাবে আমি এটা করতে পারতেছি। তো এইটা একটু বলার ছিল স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আজকে আপনার কাছ থেকে আমরা অনেক প্রবাসীর অজানা কিছু তথ্য আমরা জেনে নিলাম, জানার সুযোগ হয়েছে। আশা করি আমাদের দর্শক যারা দেখতে পাচ্ছেন তারাও আশা করি জানতে পেরেছেন। তো সো এইরকম এই জায়গাটাতে আমরা যারা কাজ করছি তাদেরকে মনে রাখতে হবে, ডিএক্সএন প্ল্যাটফর্মে শুধু আপনি একা নয়, আপনার একটা সিদ্ধান্ত কিন্তু একটা পরিবার, একটা এলাকা বা একটা এরিয়ার কিছু মানুষকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে। তো সো আপনি আপনার জায়গা থেকে পরিবর্তনের জন্য কাজ শুরু করুন। এটা আস্তে আস্তে করে আমরা আজকে আমার কথাই যদি বলি, আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে 7 বছর কাজ করছি। আজকে প্রায় 1 লাখের মতো বিজনেস পার্টনার সারা পৃথিবী জুড়ে 132টা কান্ট্রিতে, এবং ডে বাই ডে এটা বাড়তেছে, কন্টিনিউয়াস প্রসেসে কাস্টমার বাড়তেছে। আমাদের যে ইনকামটা অ্যাকচুয়ালি সিম্পল ইনকাম, প্রত্যেকটা মানুষ ডেইলি টুথপেস্ট ইউজ করছে, সাবান ইউজ করছে, শ্যাম্পু ইউজ করছে, কফি পান করছে, এখান থেকে একটা ইনকাম আমাদের পকেটে আসতেছে। আমরা আধ্যাত্মিক কোনো জায়গা থেকে পয়সা আয় করছি, বিষয়টা এরকম না। তো সো একজন কাস্টমার থেকেই পয়সাটা আমাদের। আমি প্রবাসীদেরকে বলবো, দেখুন এখানে হারানোর কিছু নাই, বরং পাওয়ার অনেক কিছুই আছে আপনার জন্য। আরেকটু নিজেদেরকে আরো একটু ডিপলি চিন্তা ভাবনা করেন, এবং অজুহাতটুকু বাদ দিয়ে, মার্টিন লুথার কিং এর একটা কথা আছে যে আপনি উঠতে চাচ্ছেন, উঠতে পারছেন না, আপনি দৌড়াইতে থাকেন, দৌড়াইতে পারছেন না, আপনি হাঁটেন, আপনি হামাগুড়ি দেন, বাট থেমে থাকা যাবে না। এটা হচ্ছে মেন। আপনি যদি ফিউচার বুঝেন, তাহলে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে স্টার্ট করে দেন, শুরু করে দেন। শুরু করে দিলে রাস্তাই আপনাকে পথ দেখাবে আপনি কোন দিকে যাবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আজকে আমাদের যিনি ধন্যবাদ আপনাকে আজকে সেশনে যুক্ত হওয়ার জন্য, এবং ধন্যবাদ আমাদের সকল অডিয়েন্সকে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, গুড মর্নিং।